অফিসার জেনারেল দেখেন 997, সিনিয়র অফিসার দেখেন 1554 এবং জনতা ব্যাংকের আরসি দেখেন এখানে 233টি পদ। তবে 0.50 অর্থাৎ হাফ মার্কস যদি কাট মার্কস থাকে অর্থাৎ নেগেটিভ মার্কস থাকে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নাই, এটা হলো কথা। তবে সচরাচর 25 নম্বরে ভাইবা হয়। লাঞ্চ ভাতা প্রতি কর্মদিবস দেখেন 400 টাকা। প্রিয় ব্যাংক জব চাকরি প্রত্যাশী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সেই আলোচনাটি হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আগামী 16ই মে আপনাদের 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার, যেখানে 974টি পদের বিপরীতে আবেদন পড়েছিল প্রায় 1,28,000 প্লাস, সেই পরীক্ষাটি কিন্তু হতে যাচ্ছে। পাশাপাশি আর একটা বিষয় ক্লিয়ার যে 2022 সাল ভিত্তিক এই যে পরীক্ষাগুলো যে হচ্ছে, 2022 সাল ভিত্তিক পরীক্ষাগুলো কিন্তু আগামী অক্টোবর মাসের মধ্যেই শেষ করার একটা পরিকল্পনা আছে। পাশাপাশি নভেম্বর মাস থেকে 2023 সাল ভিত্তিক যে সার্কুলার সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। 23 সাল ভিত্তিক যে সার্কুলারের পরীক্ষাগুলো আছে সেগুলো শুরু হয়ে যাবে। তো এখন এই 2022 সাল ভিত্তিক এই সিনিয়র অফিসার পদের পরীক্ষার জন্য এই শেষ মুহূর্তে সময় কিন্তু হাতে একদমই নাই। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, হাতে আছে আর মাত্র 2 দিন। এই শেষ মুহূর্তে আমরা কি করতে পারি এই পরীক্ষার জন্য, কি কি টপিকগুলোতে আমরা শেষ মুহূর্তে চোখ বুলাবো, অথবা পরীক্ষার হলে আমাদের কি কি কাজগুলো রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে আজকে আমি জানাবো। আর একটা বিষয় হলো গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আপনারা জানেন যে শুধু আমরা পড়াশোনা করলেই কিন্তু হয় না, পরীক্ষার হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। যদি আপনি এগুলো ঠিকভাবে করতে না পারেন তাহলে প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও টাইম ম্যানেজমেন্ট করার অভাবে অথবা কিছু কৌশলগত কারণে আপনি পিছিয়ে যাবেন। তো আপনারা দেখতেই পারতেছেন যে ব্যাংক পরীক্ষা 16ই মে, শেষ প্রস্তুতিতেই সাফল্যের চাবিকাঠি। মনে রাখবেন এতদিন যা পড়েছেন আর এই যে শেষ মুহূর্তে যা করবেন, দুটার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। এতদিন যা পড়েছেন সেটা তো পড়েছেন, কিন্তু শেষ মুহূর্তে আপনার কি কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু আজকে আপনারা দেখবেন। তো যারা এখানে যুক্ত আছেন অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে ব্যাংক চাকরি সম্পর্কিত, আপনারা সেই প্রশ্নগুলো কিন্তু করবেন। এবং প্রস্তুতি সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন। তো শুরুতেই আমরা দেখব আজকে ওভারঅল অনেক বিষয় নিয়ে আমি কথা বলবো। শুধু 2022 সাল ভিত্তিক মনে রাখবেন, এই 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন, যদি কোনো কারণে আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে কি হবে। এই যে যদি কোনো কারণে আপনি যদি এই পরীক্ষা উত্তীর্ণ হতে না পারেন তাহলে আপনার টার্গেট থাকবে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে, অফিসার ক্যাশ, পাশাপাশি 2023 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো আছে সেগুলোর প্রতি। তো যদি কোনো কারণে এটাতে উত্তীর্ণ হতে না পারেন, পরবর্তী পরীক্ষাগুলোতে কিন্তু এগুলো আরো অনেক বেশি কাজে লাগবে যদি আপনি এগুলো সঠিকভাবে এগুলোকে যদি আপনি অনুসরণ করেন। তো শুরুতেই যেটা দরকার যে কেন ব্যাংকের প্রস্তুতি নেবেন, এই অনেকেই আছেন এখানে নতুন যুক্ত আছেন যারা হয়তো বা আবেদন করেছেন কিন্তু এখনো বুঝতেছেন না যে আসলে আমি ব্যাংকের প্রস্তুতি নিব কিনা। সামনে তো অনেকগুলো আছে, বিসিএস আছে, নিবন্ধন আছে, প্রাইমারি আছে, 11 থেকে 20 গ্রেড, অন্যান্য যে চাকরিগুলো আছে এগুলোর প্রস্তুতি হয়তো অনেকেই নিচ্ছেন। অনেকেই এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমি ব্যাংকের প্রস্তুতি নিব কিনা। তো এখানে ভালো করে খেয়াল করেন যে পদের সংখ্যাধিক্য থাকে। বাংলাদেশে অন্যান্য চাকরি পরীক্ষায় এক নিবন্ধন এবং প্রাইমারি ছাড়া আর অন্যান্য যে 9ম 10ম গ্রেডের আর কোনো চাকরিতে কিন্তু এত সংখ্যক পদে নিয়োগ কখনো বাংলাদেশে হয় না যতগুলো নিয়োগ হয় ব্যাংকের ক্ষেত্রে। দ্রুত চাকরি প্রাপ্তি ব্যাংকের একটা বৈশিষ্ট্য কিন্তু আছে, আপনাদের মনে রাখতে হবে। ব্যাংকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যদি আপনার প্রিলি হয়ে যায়, যেদিন প্রিলি হবে ওই প্রিলি থেকে শুরু করে 6 মাসের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়। অর্থাৎ এই সার্কুলারগুলো হয়েছিল হয়তো বা 1 বছর আগে, 1.5 বছর আগে। যেহেতু 16ই মে আপনাদের প্রিলি হবে, মনে রাখবেন 16ই মে থেকে আগামী 6 মাসের মধ্যেই আপনাদের এই পদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। একদম নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে অন্যান্য যে বিষয়গুলো সেটা হচ্ছে পদোন্নতি। অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু এত স্মুথ পদোন্নতি হয় না। যেমন আমার একজন পরিচিত আছেন যিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে জয়েন করেছিলেন 2018 সালে। কয়েক বছরের মধ্যেই সেখান থেকে তিনি কি হয়েছেন, ব্রাঞ্চ ম্যানেজার হয়েছেন এবং বর্তমানে প্রিন্সিপাল অফিসার হয়েছেন। দেখেন কত স্মুথ পদোন্নতি। অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু এত স্মুথলি পদোন্নতি হয় না যেভাবে পদোন্নতিটা পাওয়া যায় ব্যাংকের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা। আপনি দেখেন বাংলাদেশের 9ম 10ম গ্রেডের অন্যান্য চাকরির সাথে তুলনা করেন, বিসিএস ছাড়া বা বিসিএস এর কিছু ক্যাডার আছে সেখানেও কিন্তু এতটা
সচ্ছলতা অবলম্বন করতে পারবেন না, মানে সচ্ছলতা অর্জন করতে পারবেন না যেভাবে সচ্ছলতা অর্জন করতে পারবেন আপনি ব্যাংকের ক্ষেত্রে। এখানে অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করাটা খুবই সহজ হয়ে যায়, পাশাপাশি একটা সামাজিক মর্যাদা পাওয়া যায়। বাংলাদেশে দুই ধরনের চাকরি যারা করেন, একটা হচ্ছে বিসিএস এবং ব্যাংক, তাদেরকে সামাজিকভাবে কি সবার উপরে রাখা হয়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্যই কিন্তু আপনাকে ব্যাংকের প্রস্তুতি নিতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে যে কেন আমি ব্যাংকের জন্য প্রস্তুতি নিব। এখন একটা বিষয় দেখেন যে ব্যাংক প্রস্তুতির মধ্যে কি কি সুবিধাগুলো রয়েছে। আর একটা কথা মনে রাখবেন, শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা যুক্ত থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে শেষের দিকে কিন্তু আমি আগামী 16ই মে তারিখের জন্য যে পরীক্ষাটা আপনাদের আসন্ন, যে পরীক্ষাটা হবে আগামী 16ই মে, এই পরীক্ষায় কিভাবে প্রশ্ন উত্তরগুলো দিবেন, কি কি পড়বেন, এই ওভারঅল বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে একটা সাজেশন আকারে দিব। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত থাকার চেষ্টা করবেন। দেখেন, এই যে ব্যাংকে একই প্রস্তুতিতে 1 বছরে কমপক্ষে 5 বার পরীক্ষা দেয়া যায়। খেয়াল করেন, অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু আপনি একবার যদি প্রস্তুতি নেন, সিলেবাস চেঞ্জ হয়ে যেতে পারে, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে, প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে দেখেন, এর আগেও যেরকম প্যাটার্ন ছিল, গভর্নমেন্ট চেঞ্জ হলেও প্যাটার্ন সে একই থাকবে, পাশাপাশি এর যে স্টাইল থাকবে, যেই পরীক্ষা নিক না কেন প্যাটার্ন কিন্তু সব কিন্তু একই ধরনের। প্রশ্নের প্যাটার্ন কিন্তু একদম ভিন্ন, ব্যাংকের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে অন্যান্য চাকরি পরীক্ষা থেকে ভিন্ন, যার কারণে এখানে পরিবর্তনটা খুবই কম হয়। দেখেন, একবার যদি আপনি প্রস্তুতি নেন তাহলে 1 বছরের মধ্যে কমপক্ষে আপনি 5 বার পরীক্ষা দিতে পারবেন। একটা হচ্ছে সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ। এই যে দেখেন, কমপক্ষে 5 বার, পাশাপাশি 6 বার দিতে পারবেন, পাশাপাশি আরো একবারও কিন্তু আপনি দেওয়ার একটা সুযোগ রয়েছে। এগুলো হচ্ছে সমন্বিত ব্যাংক। এটার সাথে এই 3টা পদের সাথে আরেকটা যুক্ত হচ্ছে আরসি পদ, রুরাল ক্রেডিট, যেটা আপনারা দেখেন, তাই না? আরসি পদ যেটা রুরাল ক্রেডিট, এই রুরাল ক্রেডিটেও কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও আপনারা পরীক্ষা দিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এডি, এটাতে দিতে পারবেন, এবং অফিসার বাংলাদেশ ব্যাংক, এই দুটাতে দিতে পারবেন। তাহলে দেখেন, আপনি যদি একবার প্রস্তুতি নেন তাহলে একই সাথে আপনি বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা দিতে পারবেন, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল পারবেন, সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এবং রুরাল ক্রেডিট, এই টোটাল 6টি পদে আপনি পরীক্ষা দিতে পারবেন এক প্রস্তুতিতে, একবার যদি আপনি প্রস্তুতি নেন। এছাড়াও দেখেন, এই যে প্রস্তুতিগুলো নিলে একই সাথে প্রাইভেট ব্যাংকের পরীক্ষাও কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। এই যে প্রাইভেট ব্যাংকের যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নের প্যাটার্নও কিন্তু অনেকটাই এরকম, একই বিষয়। ওখানেও দেখবেন যে ওখানে হয়তো বা বাংলা সাধারণ জ্ঞান একটু কম আসে, ইংরেজি গণিতের প্রতি একটু বেশি জোর দেওয়া হয়। তো এভাবেই কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে। এরপর দেখেন, আমাদের বর্তমান যে সার্কুলারগুলো আছে, আজকের যে আলোচনা, সেটা শুধু 16ই মে পরীক্ষাকে কেন্দ্র করেই না। কেউ যদি এই 16ই মে পরীক্ষায় অনুত্তীর্ণ হয়, অর্থাৎ অকৃতকার্য হয়, তাদের হতাশ হওয়ার কিছু নাই। তারা পরবর্তী যে সার্কুলারগুলো আছে, সার্কুলারের যে পরীক্ষাগুলো আছে, পাশাপাশি 23 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো আছে, এগুলোর পরীক্ষায় যেন আপনি ভালো করতে পারেন, এটাতেও হেল্প করবে। পাশাপাশি অন্যান্য সামনে যে পরীক্ষাগুলো হবে সেটাও কিন্তু কাজে লাগবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে সাজেশন দিব আজকে, সেটা আপনাদের 22 সাল 23 সাল পরবর্তী ব্যাংকের সমস্ত পরীক্ষায় কিন্তু এটা কাজে লাগবে আপনাদের। তো এখানে দেখেন 22 সাল ভিত্তিক দেখেন অফিসার ক্যাশ, এখানে দেখেন 787টি পোস্ট ছিল, অফিসার জেনারেল এখানে 1597টি পদ, সিনিয়র অফিসার দেখেন 974টি পদ। তো আমাদের পরীক্ষাটা কিন্তু হবে সিনিয়র অফিসার, এটা হচ্ছে 16ই মে আপনাদের এই পরীক্ষাটি হতে যাচ্ছে। আর 23 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো আছে, অফিসার ক্যাশ 1262, অফিসার জেনারেল দেখেন 997, সিনিয়র অফিসার দেখেন 1554, এবং জনতা ব্যাংকের আরসি দেখেন এখানে 233টি পদ। দেখেন 200, এখানে যে আরসি পদে দেখেন, এখানে আরসি পদে 233টি পদের কিন্তু সার্কুলার আপনারা পেয়েছেন। তা টোটাল প্রায় 7300 প্লাস পদের সার্কুলার কিন্তু আপনারা পেয়ে গেছেন। যারা 22 সালের এই পরীক্ষাটি দিতেছেন বা দিবেন আগামী শুক্রবার, তারা কিন্তু টোটাল পাচ্ছেন কতগুলো? 7300 পদের একটা বিশাল একটা 7300 পদের বিশাল একটা সার্কুলারে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারতেছেন। এবং সেটি হচ্ছে কিন্তু নবম দশম গ্রেড, মনে রাখতে হবে, নবম এবং দশম গ্রেড। এই নবম দশম গ্রেডে এত সংখ্যক পদের সার্কুলার বাংলাদেশ ইতিহাসে আর কোনো চাকরিতে হয় না, কোনো সেক্টরেই হয় না। এরপর দেখবো আমরা আরেকটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে যারা 16ই মে তারিখে পরীক্ষা দিবেন, পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন, তাদের সকলেরই জানা দরকার একটা গুরুত্বপূর্ণ বিষয়,
যেখানে প্রমোশন সিস্টেমটা দেখেন কিভাবে এখানে প্রমোশনটা হয় এবং প্রমোশন কিভাবে হবে, কোন পদে হবে। দেখেন অফিসার ক্যাশে যারা জয়েন করবেন তারা প্রমোশন পেয়ে কি হবেন, সিনিয়র অফিসার হবেন এবং সেটা হবেন 2 থেকে 3 বছরের মধ্যেই, খুব একটা বেশি সময় না, কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যেই আপনারা কিন্তু সিনিয়র অফিসার হবেন। এরপর সেখান থেকে হবেন প্রিন্সিপাল অফিসার, এটাও 2 থেকে 3 বছরের মধ্যে হয়ে যাবেন। এরপর হবেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার, এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, এখান থেকে ডিএমডি, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এরপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। এবং এখান থেকে কিন্তু এখানে যাওয়া সম্ভব, আপনি চাকরি জীবনে যেতে পারবেন যদি আপনার সেই যোগ্যতাটা থাকে, যদি আপনি নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারেন ব্যাংকিং সেক্টরে। তো এই যে সিনিয়র অফিসার যারা হবেন তারা কিন্তু এক ধাপ এগিয়ে আছেন, সিনিয়র অফিসার থেকে হবেন প্রিন্সিপাল অফিসার, এরপর সিনিয়র প্রিন্সিপাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, এরপর হচ্ছে জেনারেল ম্যানেজার, এরপর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এরপর হবেন আপনারা ডিরেক্টর। আচ্ছা, এটাতে কিরকম কাট মার্ক আছে সব কিছু বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো, যদি শেষ মুহূর্ত পর্যন্ত থাকেন। কত কাট মার্কস লাগবে, কত লাগবে, চাকরি পেতে কত লাগবে, এই সুবিধাগুলো আপনাদেরকে বলবো, অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব। এখন দেখেন এখানে ব্যাংকের ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, দেখেন ব্যাংকের চাকরির ক্ষেত্রে, সেটা হচ্ছে প্যানেল সুবিধা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে 2019 সাল এবং 2020 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো ছিল, এই সার্কুলারগুলোর নিয়োগে চতুর্থ প্যানেল পর্যন্ত কিন্তু দিয়েছে এবং কয়েকদিন আগে দেখেন আইটিরও প্যানেল দিয়েছে, যারা আইটিতে পরীক্ষা দিয়েছিলেন, তাই না? 3 ব্যাংকে সমন্বিত 3 ব্যাংকের আইটি অফিসার জেনারেলে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু সেকেন্ড প্যানেল দিয়েছে। তো দেখেন চতুর্থ প্যানেল পর্যন্ত নিয়োগ হয়েছে, অর্থাৎ এখানে একটা সুবিধা আছে, সেই সুবিধাটি হচ্ছে 974টি পদ, এখানে কিন্তু মূলত নিয়োগ পাবে কমপক্ষে 17 থেকে 1800 জন, 1700 থেকে 1800 জন প্রার্থী এখানে নিয়োগ পাবে প্যানেলের মাধ্যমে। হয়তো মেরিটে চলে যাবে 974, কিন্তু প্যানেলে দেখা যাবে 1700 থেকে 1800 প্রার্থী কিন্তু নিয়োগপ্রাপ্ত হবেন। তো এই যে ব্যাংকের চাকরির একটা সুবিধা হচ্ছে, সেই সুবিধাটি হচ্ছে যদি আপনি ভাইভাতে পাশ করেন 2 বছর 3 বছর পর হলেও কিন্তু আপনার নিয়োগ হবে, প্যানেলের মাধ্যমে হবে। এবং সেটা হচ্ছে যে আপনার ভাইভাতে যদি মোটামুটি একটা ভালো মানের সিরিয়ালে যদি থাকেন, এবং মোটামুটি বলাই যায় যে ব্যাংকের ভাইভাতে যারা পাশ করে তারা নিশ্চিত তারা কিন্তু চাকরি পায়, 2-3 বছর পর হলেও কিন্তু আপনি প্যানেলের মাধ্যমে নিয়োগ পাবেন, যেটা অন্যান্য চাকরি পরীক্ষা কিন্তু এভাবে খুব একটা কিন্তু হয় না, এটা মাথায় রাখতে হবে। এরপর দেখেন ব্যাংক পরীক্ষার ধরন, এই যে আপনাদের যে 16 তারিখ যে পরীক্ষাটি হতে যাচ্ছে সেই পরীক্ষার ধরনটা কেমন হবে একটু দেখে নেন। শুধু সেটা না, এর পরবর্তীতে আর্টস ফ্যাকাল্টি যতগুলো পরীক্ষা নিবে তাদের প্রশ্নের ধরনটা কেমন হবে সেটা একটু দেখবেন আপনারা। প্রথম পর্ব হচ্ছে এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষা, যেটি হতে যাচ্ছে 16ই মে, মনে রাখবেন 16ই মে যেটি হতে যাচ্ছে। এখানে দেখেন বাংলা বিষয়, এখানে প্রশ্ন সংখ্যা থাকবে 20 থেকে 25টি, 20 সর্বনিম্ন 20, সর্বোচ্চ হচ্ছে 25, 20 থেকে 25টি। ইংলিশের ক্ষেত্রেও দেখেন 20 থেকে 25টি হবে, গণিতের ক্ষেত্রেও 20 থেকে 25টি হবে, সাধারণ জ্ঞান 20 থেকে 25টি হবে, সর্বমোট 100 নম্বরের প্রশ্ন কিন্তু হবে। দেখা যাচ্ছে বাংলায় 25টি হয়েছে, ইংলিশে 20টি হয়েছে, গণিতে 20টি হয়েছে, সাধারণ জ্ঞানে আরো বেশি 30টা হয়েছে, এরকম একটু হতে পারে, একটু কম বেশি হতে পারে। এটা হচ্ছে সাধারণত হয় আর্টস ফ্যাকাল্টির ক্ষেত্রে। এখানে নম্বর থাকে, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে 1 নম্বর করে থাকবে, অর্থাৎ 100 নম্বরের প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা। সময় থাকবে কতক্ষণ? সময় থাকবে 60 মিনিট, 1 ঘন্টা। সেজন্য আপনি সময় পাবেন কত সেকেন্ড? 36 সেকেন্ড পাবেন একটা প্রশ্নের জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য সাধারণত 0.25 থাকে, অথবা সেটাকে আরো তারা যদি চায় যে আরেকটু বাড়াতে, তবে সচরাচর 0.25 থাকে। তবে 0.50 অর্থাৎ হাফ মার্কস যদি কাট মার্কস থাকে, অর্থাৎ নেগেটিভ মার্কস থাকে, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নাই। মনে রাখবেন হাফ মার্কস যদি তারা নেগেটিভ মার্কিং দেয় তারপরে অবাক হওয়ার কিছু নেই, তবে সচরাচর 0.25 আপনাদের থাকবে, এটা নেগেটিভ মার্ক থাকবে। তার মানে ব্যাংকের চাকরিতে নেগেটিভ মার্ক আছে, এটা আপনাদের মনে রাখতে হবে। আইসিটি থেকে কোশ্চেন আসবে না? অবশ্যই আসবে। সাধারণ জ্ঞান মানে এখানে বিজ্ঞান, আইসিটি সব এখানে আছে, কি কি পড়বেন সবকিছু আপনাদেরকে আমি আজকে দেখাবো। এরপর দেখেন লিখিত পরীক্ষা। ব্যাংকের চাকরি কিন্তু পর্ব হচ্ছে 3টা। প্রথম পর্ব হচ্ছে প্রিলি হবে, 16ই মে যারা পরীক্ষা দিবেন তাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই। 16 মে যদি পরীক্ষা হয় দেখবেন যে ঈদের আগে অথবা ঈদের পরে যে কোনো মুহূর্তে আপনাদের প্রিলি রেজাল্ট হয়ে যাবে। প্রিলি রেজাল্ট হয়ে গেলে
রেজাল্ট থেকে 7 থেকে 10 দিন, যেদিন রেজাল্ট হবে তারপরের 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা হবে। এই জন্য আপনাদের ওভারঅল বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। প্রিলিমিনারির পর হচ্ছে কি হবে, লিখিত পরীক্ষা হবে। এখানে কি কি থাকবে, এখানে দেখেন ইংরেজিতে এসে থাকবে, লেটার থাকবে, তাই না? এছাড়াও এখানে কি থাকবে, অবশ্যই ফোকাস রাইটিং থাকবে, ফোকাস থাকবে, আর্গুমেন্ট থাকবে, আর্গুমেন্টস থাকবে। এছাড়াও আর কি কি থাকতে পারে আপনারা বুঝতেই পারতেছেন, ট্রান্সলেশন থাকবে। এই টপিকগুলো কিন্তু আপনাদের ইংলিশের ক্ষেত্রে থাকবে। এছাড়াও দেখেন বাংলার ক্ষেত্রেও একই বিষয় থাকবে, এখানে বাংলার ক্ষেত্রে ট্রান্সলেশন থাকবে। এরপর দেখেন যে রচনা থাকবে, ফোকাস থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, এগুলো থাকতে পারে। এরপর হচ্ছে গণিতে ছোট প্রশ্ন বা সমস্যার সমাধান থাকবে। গণিতে ছোট বড় মিলে কি থাকবে, গণিতে প্রশ্ন থাকবে। এছাড়াও দেখেন আর্টস ফ্যাকাল্টির জন্য ভালো একটা সুযোগ, আর্টস ফ্যাকাল্টি যে পরীক্ষা নিবে এখানে কিন্তু একটা বিশাল একটা সুযোগ রয়েছে আপনাদের জন্য। কারণ এখানে যে ভাষা যেটি আছে অর্থাৎ বাংলা এবং ইংরেজি ভাষা, এরপর জেনারেল যে নলেজ আছে, হ্যাঁ, এবং বিশ্লেষণ ধর্মী অংশ, এইগুলো অংশে কিন্তু ভালো করার সম্ভাবনাটা বেশি। ভালো করে বুঝবেন, যেহেতু আর্টস ফ্যাকাল্টি পরীক্ষাটি নিবে, তো লিখিত পরীক্ষায় এই ফোকাস রাইটিং, লেটার, এসে, আর্গুমেন্টস, ট্রান্সলেশন, এই টপিকগুলোতে যে বেশি এগিয়ে থাকতে পারবে, যে বিশ্লেষণ ধর্মী যে লেখাগুলো আছে এগুলোতে যে এগিয়ে থাকবে, তার কিন্তু ভালো করার সম্ভাবনাটা তত বেশি। যেমন এর আগে বিআইবিএম যখন পরীক্ষা নিত তখন দেখা যেত ইংরেজি এবং গণিতে যদি আপনি ভালো করেন তাহলে আপনি ভালো অবস্থানে যেতে পারতেছেন, আপনার চাকরিটা নিশ্চিত হচ্ছে। কিন্তু আর্টস ফ্যাকাল্টির ক্ষেত্রে শুধু গণিত ইংরেজির উপর নির্ভর করলেই হবে না, এখানে দেখেন সম্ভাবনা আছে। আপনি যদি সাধারণ বিষয়গুলো দেখেন, এগুলোতে যদি ভালো করেন তাহলে কিন্তু আপনার ভালো করার সম্ভাবনাটা অনেক বেশি হয়। এরপর দেখেন মৌখিক পরীক্ষা, স্টেপ 3 যেটা তৃতীয় ধাপ, সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা হবে। এই মৌখিক পরীক্ষায় দেখেন 20 থেকে 25 নম্বরের মৌখিক পরীক্ষা সাধারণত 25 নম্বরের হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে তারা 50 পর্যন্ত নিতে পারে, কখনো এরকম হয়নি, যদি করে এটা হলো কথা। তবে সচরাচর 25 নম্বরে ভাইবা হয়, অর্থাৎ ব্যাংকের পরীক্ষাটাই হয় 325 নম্বরের। প্রিলি হবে 100, রিটেন হবে 200 এবং ভাইভা হবে 25 নম্বর। এই হলো 325 নম্বর। এটা হচ্ছে কি সাধারণত হয়ে থাকে। তো এখানে দেখেন প্রশ্নগুলো কি কি হতে পারে। 1 নাম্বার যেটা হচ্ছে ব্যাংকিং সম্পর্কিত সাধারণ জ্ঞান, অর্থাৎ ব্যাংক সম্পর্কিত নানা ধরনের যে বিষয়গুলো আছে, এই ব্যাংক সম্পর্কিত বিষয়গুলো আপনাদেরকে ধরবে। যেমন জিডিপি রেট, জিডিপি কি বলা হয়, তারপরে জিডিপি কাকে বলা হয়, ব্যাংক রেট কি, হ্যাঁ, মুদ্রাস্ফীতি কি, তাই না, ইনফ্লেশন যেটাকে বলা হয়, এরপর হচ্ছে মূল্যস্ফীতি কি, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের ধরবে। এরপর হচ্ছে নিজের সাবজেক্ট এবং শিক্ষা জীবন থেকে প্রশ্ন করবে। আপনার নিজের যে বেসিক যে সাবজেক্টের উপর আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, এই বেসিক সাবজেক্ট থেকে প্রশ্ন করবে, সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রশ্ন করবে এবং আচরণমূলক প্রশ্ন, এই যে বিহেভিয়ারাল কোশ্চেন যেটাকে বলা হয়। আচরণমূলক প্রশ্নের ভিতর আপনার কি কি দেখবে, আপনার দেখবে পোশাক পরিচ্ছদ দেখবে, আপনার পোশাক পরিচ্ছদ কেমন, পোশাক পরিচ্ছদ দেখবে, আপনার উপস্থাপন ভঙ্গি দেখবে, আপনি কিভাবে আঞ্চলিকতা আছে কিনা এই উপস্থাপন ভঙ্গি দেখবে, আপনার টলারেন্স দেখবে, আপনি কতটুকু টলারেট করতে পারেন, আপনার ধৈর্য সীমা কেমন, আপনাকে রাগান্বিত করার চেষ্টা করবে। যেহেতু আপনি ব্যাংকে কাজ করবেন, এখানে প্রচুর চাপ থাকে, এখানে গ্রাহকদেরকে কিভাবে শান্ত রাখতে হয়, তাদেরকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে আচরণগত মূলক প্রশ্ন, এইগুলোর বিষয়ের উপর আপনাদের ভাইভাটা হয়ে থাকে। তবে এখানে মনে রাখবেন, এখানে মূল ফ্যাক্ট হচ্ছে প্রিলি এবং রিটেন, এই দুটো হচ্ছে মূল ফ্যাক্ট। ভাইভাতে যদি আপনি ভালো করে নিজেকে উপস্থাপন করতে পারেন, কোনো প্রশ্ন উত্তর দিতে না পারলেও তার চাকরি হবে এবং হয়, এর উদাহরণ হাজার হাজার আছে। তবে এখানে হচ্ছে কি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। তো ব্যাংক চাকরি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, বিশেষ করে আগামী 16ই মে নিয়ে। 16ই মে যে সিনিয়র অফিসার জেনারেল যেটি পরীক্ষা হবে 974টি পদের, এই সম্পর্কে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। এরপর দেখেন প্রমোশন, এই যে সিনিয়র অফিসার নবম গ্রেড চাকরির যে সুবিধা, এই যে খেয়াল করেন চাকরির যে সুবিধা, এখন দেখেন যারা পরীক্ষা দিবেন, কেন আপনি এই চাকরির পরীক্ষা দিবেন বা কেন আপনি ব্যাংকের প্রস্তুতি নিবেন, এই সুবিধাগুলো আপনাদেরকে কিন্তু আগে জানতে হবে, কারণ এই সুবিধাগুলো ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। দেখেন প্রথম প্রমোশন পেতে অ্যাভারেজ আমি যেটা বলেছিলাম 2 থেকে 3 বছর, মানে 5 বছর, সর্বোচ্চ 5 বছর লাগবে। 5 বছর লাগে না, তবে যদি কখনো লাগে সর্বোচ্চ 5 বছর, এখানে কিন্তু বলা আছে +-5। আশা করা যায় সবাই এজিএম হবেন, চতুর্থ গ্রেড হবেন, এটা ওভারঅল সবাই এজিএম হবেন, চতুর্থ গ্রেডে সবাই যাবেন। যদি সে ঠিকভাবে চাকরি করে, কন্টিনিউ করে, চতুর্থ গ্রেডে, কমপক্ষে চতুর্থ গ্রেডে আপনারা যেতে পারবেন সবাই।
এজিএম হলে ইন্টারেস্ট ছাড়া 30 লাখ টাকা কার লোন পাবেন। যদি আপনি এজিএম হন তাহলে ইন্টারেস্ট ছাড়াই আপনি 30 লাখ টাকা কার লোন পাবেন, কোনো ইন্টারেস্ট নাই। এছাড়াও মাসে 40,000 টাকা মেইনটেনেন্সের জন্য পাবেন। 40,000 টাকা মেইনটেনেন্স থাকবে, হয়তো গাড়ি মেইনটেনেন্সের উপর আরও অন্যান্য যে মেইনটেনেন্সগুলো আছে এগুলো অতিরিক্ত আপনাকে 40,000 টাকা দিবে। আপনার এটা বেতনের সাথে অতিরিক্ত আপনাদেরকে দিয়ে দিবে যদি আপনি 4র্থ গ্রেডে চলে যান। এরপর দেখেন ডিজিএম হলে 45,000 টাকা আপনি কি পাবেন, এই মেইনটেনেন্সের জন্য একটা ভাতা পাবেন। আর যদি আপনি জিএম হন তাহলে 50,000 টাকা মেইনটেনেন্সের জন্য ভাতা পাবেন। অর্থাৎ এই যে 45,000 50,000, ধরেন যে আপনি কার লোন নিয়েছেন 30 লাখ টাকা, আপনি একটা কার কিনেছেন, এখন কারের তো ড্রাইভার লাগবে, তাকে তো বেতন দিতে হবে, বেতনটা কে দিবে, ব্যাংক থেকে আপনাদেরকে দিয়ে দিবে। দেখেন কত সুন্দর একটা সুবিধা আছে। 23,100 টাকা বেসিক, আপনাদের বেসিক হলো 23,100 টাকা। দেখেন বাসা ভাড়া সিটি কর্পোরেশন হলে 23,100 টাকার 45%, আপনি 45% বাসা ভাড়া পাবেন। আপনাদের মূল বেতন 23,100, যদি আপনি সিটি কর্পোরেশন এলাকায় আপনার পোস্টিং হয় তাহলে আপনি এই 23,100 টাকার 45% পাবেন। আর যদি অন্যান্য জায়গায় হয়, জেলা শহর হয়, উপজেলা শহরে হয়, কোনো গ্রাম এলাকায় হয়, তাহলে দেখেন 40% আপনাকে বাড়ি ভাড়া দিবে। তাহলে হিসাব করে নেন, ক্যালকুলেশন করেন যে 23,100 টাকা 40% কত হয়। মেডিকেল বাবদ পাবেন আপনি, চিকিৎসা বাবদ পাবেন 1500 টাকা। অ্যাকাউন্টে ঢুকবে সিটি কর্পোরেশন হলে ওভারঅল অ্যাকাউন্টে ঢুকবে 35,990 টাকা যদি আপনি সিটি কর্পোরেশন এলাকায় থাকেন। আর যদি উপজেলা বা জেলা পর্যায়ে হন তাহলে আপনার অ্যাকাউন্টে ঢুকবে কত টাকা, 34,995 টাকা। এই তো 1,000 টাকা, এখানে হচ্ছে কি 995 টাকা এদিক সেদিক, ঠিক আছে, 1,000 টাকা কম বেশি। তো 5% স্পেশাল বেনিফিট সহ, এবং এখানে কি থাকবে 5% স্পেশাল বেনিফিট এখানে কিন্তু থাকবে। আচ্ছা যে অবশ্যই ধন্যবাদ স্যার। জিএম হওয়া কি দুর্নীতি ছাড়া সম্ভব? অবশ্যই দুর্নীতি ছাড়া সম্ভব, অবশ্যই আপনি জিএম হতে পারেন, দুর্নীতি ছাড়াই হতে পারেন। আপনাদের মনে রাখতে হবে, ব্যাংকে আমরা যেটা মনে করি যে ব্যাংকে আমরা কাজ করব, শুধু টাকা গুনবো, হিসাব নিকাশ করবো, এটাই তা না। আপনাদের কিন্তু বিভিন্ন স্তরে কিন্তু পরীক্ষা হয়, আপনাদের যখন প্রমোশন হয় বিভিন্ন পরীক্ষা হয়, আপনাদের অনেক গবেষণামূলক কাজ থাকে। ওভারঅল যে বিষয়গুলো শুধু লেনদেন বা হিসাব নিকাশ এগুলো নয়, এর বাইরেও ব্যাংকিং সেক্টরের জন্য যেমন নতুন একটা স্কিম আসে যখন ব্যাংকে, খেয়াল রাখবেন এই স্কিমগুলো কারা আনে, এই স্কিমগুলো আনতে আপনারও কিন্তু সহযোগিতা দরকার আছে। আপনি যদি ব্যাংকে একটা নতুন স্কিম যদি একটা তাদেরকে ধারণা দিতে পারেন, এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রমোশন কি হবে, এগুলো হচ্ছে আপনাদের প্রমোশনে কিন্তু কাজে লাগে। ওখানে কিন্তু শুধু লেনদেন না, হিসাব নিকাশ না, অফিসিয়াল কাজ না, এছাড়া আরো অন্যান্য কাজ থাকে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন তাহলে আপনি দেখেন এই যে 16 মে যারা পরীক্ষা দিবেন, এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, যাদের চাকরিটা হবে, দেখেন হয়তো আপনার হাতে এখন টাকা নাই, কিন্তু 6 মাস পরেই দেখবেন যে আপনার পকেটে কত টাকা ঢুকবে, কমপক্ষে 34,000 টাকা ঢুকবে, 34,995 টাকা, ঠিক আছে, এটা মনে রাখবেন। এখন দেখেন এছাড়াও দেখেন এখানে কি কি সুবিধা আছে। দেখেন লাঞ্চ ভাতা প্রতি কর্মদিবস দেখেন 400 টাকা। খেয়াল করেন আগে ছিল 200 টাকা লাঞ্চ ভাতা, এখানে কিন্তু যুক্ত হবে এখন কত টাকা, প্রত্যেক দিন আপনি পাবেন 400 টাকা। আপনাদের কর্মদিবস হয় মোটামুটি 20 থেকে 21 দিন, 30 দিনে মাস হলে 20 দিন, কখনো কখনো 21 দিন হতে পারে। তো সেই হিসাবে দেখেন গড়ে 8,000 টাকা আপনি লাঞ্চ ভাতা পাচ্ছেন। বার্ষিক আবার কি আছে, ইনসেনটিভস আছে, বার্ষিক ইনসেনটিভস আছে। যেমন দেখেন বেসিকে 3-4 গুণ ইনসেনটিভ আপনি পাবেন। ইনসেনটিভ এটা একটা বিশেষ একটা আপনাকে একটা সুবিধা দিয়ে থাকবে। তো 3 গুণ ধরে হিসাব করলে দেখেন প্রায় 69,300 টাকা আপনি বছরে অতিরিক্ত পাবেন, এটা হচ্ছে বছরে অতিরিক্ত পাবেন ইনসেনটিভ। আর মাস হিসাবে ভাগ দিলে দেখেন প্রত্যেক মাসে অ্যাভারেজে প্রায় 5,775 টাকা আপনি পাচ্ছেন, এটা অতিরিক্ত আসতেছে আপনার বেতনের বাইরে। অর্থাৎ 34,000 বা 35,000 টাকা যে আপনি পাচ্ছেন, এর বাইরেও আপনাকে এই টাকাটা দেয়া হবে, বছরে বিভিন্ন উৎসবে দেয়া হবে, বিভিন্ন সময় ইনসেনটিভ দেওয়া, বলে না যে ইনসেনটিভ থাকে, কোনো ব্যাংকে 6টা থাকে, কোনো ব্যাংকে 12টা থাকে, কোনো ব্যাংকে 8টা থাকে। তো এখানে দেখা যায় আমি 3 থেকে 4 গুণ পাবেন। তো 3 গুণও যদি হিসাব করি তারপরে আপনি বছরে 69 প্রায় 70,000 টাকা ইনসেনটিভ অতিরিক্ত আপনার কাছে কিন্তু আসবে, এবং মাস হিসাব করলে প্রায় 6,000 টাকা আপনার কাছে আসতেছে অতিরিক্ত। এছাড়াও দেখেন জিপিএফ 1 বছর পর থেকে 5 থেকে 25% পর্যন্ত কাটাতে পারবেন। জিপিএফ আপনার ইচ্ছা মতো কাটাবেন। জিপিএফ বলতে কি বোঝায়, যে আপনি আপনার যে বেতনটা পান সেখান থেকে আপনি 5% বা 25% আপনি রেখে দিলেন, যখন আপনি রিটায়ার্ড করবেন তখন দেখা যাবে হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আপনাদের এই টাকাটা বাড়তে বাড়তে একটা হিউজ অ্যামাউন্ট আপনার কাছে জমা হবে। আপনি যদি 5% রাখেন তাহলে দেখেন 1 কোটি টাকা হয়তো পাইলেন, যদি আপনি 25% রাখেন সেক্ষেত্রে হয়তো 8 কোটি টাকা পাইলেন।
এই যে পার্থক্যটা এটাই, আপনি জিপিএফ এটা কাটাতে পারেন আপনার ইচ্ছা মতো। সর্বমোট কত টাকা বেতন পাবেন দেখেন, সর্বমোট কত টাকা বেতন পাবেন। এই যে দেখেন আপনাদের বাড়ি যে সুবিধাগুলো আছে, এছাড়াও দেখেন লাঞ্চ ভাতা, তারপর হচ্ছে কি এই যে অ্যাভারেজ যে আপনি ইনসেনটিভ পাচ্ছেন, এই হিসাবগুলো করে দেখা গেছে মাসে গড়ে আপনার বেতন পাবেন 49,765 টাকা। খেয়াল করেছেন, প্রায় 50,000 টাকা পাবেন অ্যাভারেজ। অর্থাৎ আপনি ইনসেনটিভ, লাঞ্চ ভাতা, অন্যান্য যাবতীয় সুবিধা দিয়ে আছে, সবগুলোকে একসাথে করে এক বছর যত টাকা পাবেন সেটাকে যদি আমি 12 দিয়ে ভাগ দিই, তাহলে অ্যাভারেজ আপনার বেতন আসতেছে প্রতি মাসে 49,765 সিটি কর্পোরেশন। আর যদি জেলা বা উপজেলা হয় তাহলে 48,770 টাকা আপনার বেতন আসবে। তাহলে দেখেন 16ই মে যারা পরীক্ষা দিবেন, আপনাদের কি বসে থাকলে চলবে? যদি কোনো কারণে 16ই মে আপনি কি হতে না পারেন, উত্তীর্ণ হতে না পারেন, তাহলে কি হতাশ হয়ে যাবেন? অবশ্যই না। যারা 22 সাল ভিত্তিক সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন তাদের সামনে কিন্তু 23 সাল, তারা কিন্তু 23 সালেও আবেদন করেছেন। তো এরপর হচ্ছে কি আরও আপনাদের পরীক্ষা আছে, 23 সালে 4টা পদের পরীক্ষা আছে এবং 22 সালে আরও 2টা পদ পাবেন। টোটাল 6টা পদের পরীক্ষা কিন্তু আপনাদের আরও সামনে আছে। যদি কোনো কারণে অনুত্তীর্ণ হন, মন খারাপ করবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আজকে আপনাদেরকে যে সাজেশনগুলো দিব এগুলো ফলো করলে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। এছাড়াও দেখেন আরও বেশ কিছু সুযোগ সুবিধা আছে। স্টাফ হাউস বিল্ডিং লোন, আপনার স্টাফ হাউস বিল্ডিং লোন আপনি এখানে পাবেন। সিনিয়র অফিসার লোন কত পাবেন? 1,20,00,000 টাকা লোন পাবেন সিনিয়র অফিসার। চাকুরির 5 বছর পূর্ণ হলে পাবেন 4% সরল সুদে কি পাবেন? বাইক লোন পাবেন। কত টাকা? 5 লাখ টাকা বাইক লোন পাবেন। যখনই আপনার চাকরি বয়স 5 বছর হয়ে যাবে তখন আপনাকে 5 লাখ টাকা কি দেয়া হবে? বাইক লোন দেয়া হবে। এবং 4% সরল সুদে চাকুরির 3 বছর পূর্ণ হলে, খেয়াল করেন এই যে দেখেন, এই যে ভালো করে একটা বিষয় এখানে খেয়াল করেন যে এই যখন আপনার চাকরি 3 বছর মেয়াদ পূর্ণ হবে, একটু কারেকশন করে নিচ্ছি, যখন আপনার চাকরি মেয়াদ 3 বছর পূর্ণ হবে তখন আপনি 4% হারে পাবেন বাইক লোন। আর যখন আপনার চাকরির মেয়াদ 5% পূর্ণ হবে তখন 4% হারে পাবেন এই 1,20,00,000 টাকা আপনি হাউস লোন পাবেন। 1,20,00,000 টাকা আপনি কি পাবেন? হাউস লোন নিতে পারবেন। দেখেন বাংলাদেশে আর কোন চাকরিতে আছে কিনা যে এত সুবিধা দিবে আপনাকে, চাকরি মাত্র 5 বছরই বাইক লোন দিবে, হাউস লোন দিবে, 1,20,00,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ দিতে পারে, সর্বোচ্চ এটা লিমিট। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই আপনাকে দেখতে হবে, অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপনাদেরকে দেখতে হবে। এরপর দেখেন নিজের জমানো জিপিএফ এর টাকা যেটার উপর 12 থেকে 13% ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে। ওই যে জিপিএফ অর্থাৎ আপনি প্রতি মাসে 5%, সর্বনিম্ন 5% আপনি কেটে রাখতে পারেন, অথবা 25%, সর্বোচ্চ 25% আপনি কেটে রাখলেন। এই টাকাটা আপনি যখন রিটায়ার্ড করবেন তখন একবারে নিয়ে নেবেন। তো তখন দেখেন এটা ইন্টারেস্ট কত হারে হবে, অর্থাৎ 100 টাকা যদি আপনি রেখে দেন তাহলে প্রত্যেক বছর কত টাকা বাড়বে? 12 টাকা করে বাড়বে, 12 থেকে 13 টাকা করে প্রত্যেক বছর এইভাবে চক্রবৃদ্ধি হারে বাড়বে। এরপর দেখেন ল্যাম্প গ্রান্টের টাকা ছুটি থাকা সাপেক্ষে সর্বোচ্চ 18 মাস লাস্ট বেসিক। খেয়াল করেন, ছুটিতে থাকা সাপেক্ষে যদি আপনি কখনো ছুটি থাকেন তাহলে সর্বোচ্চ 18 মাসের কি পাবেন? আপনি লাস্ট বেসিক পাবেন। লাস্ট বেসিক যেটা থাকবে এই বেতনটা আপনি পাবেন। গ্র্যাচুইটি শেষ বেসিকের 45% এর 230 গুণ গ্র্যাচুইটি আপনি পাবেন। কত গ্র্যাচুইটি পাবেন? যখন আপনার চাকরিটা শেষ হয়ে যাবে তখন আপনাকে গ্র্যাচুইটি দেয়া হবে। কত দেয়া হবে? আপনার লাস্ট যে বেসিক, ধরেন যে লাস্ট আপনার বেসিক, শুরুতে বেসিক ছিল 23,100, লাস্ট বেসিক ছিল আপনার 35,000। এই 35,000 টাকার 45% কত হয়? তাই না? প্রায় 15,000 টাকা। এই 15,000-এর কত গুণ পাবেন? 230 গুণ টাকা আপনাকে এককালীন দিয়ে দিবে। দেখেন ধরে বেসিক হচ্ছে 1 লাখ টাকা, মনে করেন বেসিক 1 লাখ টাকা, তাহলে 45% কত হবে? 45,000 টাকা। তাহলে আপনি কত পাবেন? 45,000-কে 230 দিয়ে গুণ দেন, 1,03,50,000 টাকা আপনি কি পাবেন? গ্র্যাচুইটি পাবেন। এত সুযোগ সুবিধা আপনাদের রয়েছে। তাহলে বলেন আপনাদের কি এই সুযোগ মিস করলে হবে? কখনোই হবে না। যদি কোনো কারণে এই সুযোগটা মিস হয়ে যায়, 23 সাল কিন্তু আছে, টেনশনের কারণ নেই। এরপর কি যাদের সময় আছে তাদের 24 সাল আছে, টেনশনের কারণ নাই। এতদিন যা পড়েছেন সেটাকে পুঁজি করে এই 2 দিন আজকে যে সাজেশন দিব সেই অনুযায়ী আপনারা এটা একটু চোখ বুলিয়ে যাবেন। আচ্ছা, প্রস্তুতি কেন কঠিন ব্যাংকের চাকরি? ইংরেজি এবং গণিতে বিশেষ দক্ষতা থাকতে হবে। অবশ্যই ইংরেজি এবং গণিত এই দুইটা সাবজেক্টে আপনাকে বিশেষ দক্ষ হইতে হবে। ইংরেজি ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, সামারি, তারপর হচ্ছে কি
প্রিসাইজ যেটা আছে অনুবাদ বা ট্রান্সলেশন এবং রিটেন ম্যাথ, এগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। কোনটার উপর দিতে হবে? ইংরেজি ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, সামারি, প্রিসাইজ যেটাকে বলা হয়, তাই না, সমালোচনা, অনুবাদ, ট্রান্সলেশনের উপর আপনার দক্ষতা থাকতে হবে এবং রিটেন ম্যাথ, এই কয়েকটা বিষয়ের উপরে বেশি জোর দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে প্রিলি রেজাল্টের পরপরই কিন্তু লিখিত পরীক্ষা শুরু হবে। মনে রাখবেন, যারা 16ই মে প্রিলি দিবেন আপনাদের সময় কিন্তু খুব একটা হাতে নাই, সর্বোচ্চ 1 মাস থেকে 1.5 মাস সময় পাবেন লিখিতের জন্য, হাতে সময় একদমই কম। এই সময়টা ভালো করে একটু পড়বেন। রেজাল্ট হয়ে গেলে আপনাদের লিখিত পরীক্ষা হবে 7 থেকে 10 দিনের মধ্যে। প্রতিযোগিতাও কিন্তু অনেক বেশি হয়, +- 2 লাখ। দেখেন, যেমন আপনাদের সিনিয়র অফিসার পদে 1,28,000 এখানে কি করেছেন? আবেদন করেছেন, এবং সবাই কিন্তু মোটামুটি এখন পরীক্ষা দিবেন। কমপক্ষে 1,25,000 কিন্তু পরীক্ষার্থী এখানে আছেন। টিকাবে কতজন? তো 974 জন যদি হয়, তো লিখিতের জন্য এটাকে 10 দিয়ে গুণ দেন, সর্বোচ্চ 10 থেকে 12,000 টেকাতে পারে। 10 থেকে 12,000 কিন্তু আপনাদের টেকাতে পারে প্রিলিতে। ফিক্সড কোনো সিলেবাস নেই। আর এই যে ব্যাংকের ক্ষেত্রে একটা বিষয় হলো যে লিখিতের কিন্তু ফিক্সড কোনো সিলেবাস নাই, যে লিখিত পরীক্ষা এখান থেকেই হবে, প্রিলি এখান থেকেই হবে, এ ধরনের নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো সিলেবাস কিন্তু ব্যাংকের ক্ষেত্রে নাই। শুধু বলা আছে বাংলা এত নম্বর হবে, ইংরেজি এত নম্বর হবে, ফোকাস রেটিং এত, গণিতে এত, কিন্তু কোন কোন অধ্যায় পড়বো, কোন এমনি ওভারঅল যে বিষয়গুলো সাধারণত অন্যান্য চাকরি পরীক্ষা একই টপিক, কিন্তু স্পেসিফিক কোনো টপিক নাই বিসিএস এর মতো যে এই টপিক থেকে আপনাদের পড়তে হবে। এই জন্য এখানে একটু কি প্রস্তুতিটা একটু কঠিন হয়ে যায়। আবার লিখিত পরীক্ষা বেশ কিছু জটিলতা আছে। এগুলো কেন বলতেছি, যে এগুলো যেন আপনাদের মস্তিষ্কের মধ্যে থাকে, যে কি কি জটিলতাগুলো আছে, এগুলো নিয়ে আপনাদের এখনো কাজ করার কিন্তু সময় আছে। আপনাদের মনের কথাগুলোই কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, সিনিয়র অফিসার পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য কি মাস্টার্স করা লাগে? হ্যাঁ, মাস্টার্স, অবশ্যই মাস্টার্স লাগবে। সিনিয়র অফিসারের ক্ষেত্রে তো মাস্টার্স লাগেই, অবশ্যই লাগবে। এরপর দেখেন 200 নম্বরের পরীক্ষা, লিখিত, সময় থাকে 2 ঘন্টা। দেখেন 200 নম্বরের পরীক্ষা, যেখানে বিসিএস এর সময় থাকে 4 ঘন্টা, সেখানে আপনার থাকে 2 ঘন্টা। তার উপর আবার এখানে ইংরেজিতে লিখতে হয়, অনেকগুলো নম্বর লিখতে হয়, কমপক্ষে 100 নম্বর লিখতে হয়, 100 থেকে 120ও লিখতে হয় কখনো কখনো। হাতে কম সময় থাকে, ইংরেজিতে দুর্বলতা থাকে, অনেকে ফোকাস রাইটিং, আর্গুমেন্ট, প্রিসাইজ লিখতে গিয়ে কি করতে পারেন না, কারণ এগুলো তো ইংরেজি ভাষা লেখা, লিখতে হয় মনে করা, আর এরপর হচ্ছে এগুলোকে সাজিয়ে লেখা, অনেকেই কিন্তু পারেন না। এই একটা দুর্বলতা কিন্তু আপনাদের আছে। পাশাপাশি এখানে ফিক্সড কোনো 5 নম্বরও থাকে না। এখানে বলা থাকে না যে এত শতাংশ নম্বর পাইলে কিন্তু পাস করবেন। যেমন নবম দশম গ্রেডের চাকরিতে বলা হয়, বা বিসিএস এ বলা আছে লিখিততে 50% পাইলেই পাস, মানে আপনি 100-র ভিতর যদি 50 পান আপনি পাস করে যাবেন। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তা না, আপনি 50 পাইলেও পাস করতে পারেন, আবার 80 পাইলেও কি করতে পারেন? ফেল করতে পারেন, যদি অনেক বেশি নম্বরধারী যদি প্রার্থী, সেখানে প্রার্থীদের সংখ্যা যদি অনেক বেশি হয়ে থাকে। তো মনে রাখবেন, এই ব্যাংকের প্রিলির ক্ষেত্রে যেটা বিষয়টা মনে রাখবেন, 70% মার্কস, এটা হলো সেফ জোন। 70%, অর্থাৎ 100-র মধ্যে প্রিলি হলে 70 যদি পায় কেউ, সে পাস করবে, এটা শতভাগ পাস করবে। প্রশ্ন যেমনই হোক না কেন, প্রশ্ন কঠিন হোক সহজ হোক যেমনই হোক, এই 70 নম্বর হচ্ছে কি নিরাপদ একটা জোন ব্যাংকের ক্ষেত্রে। আর একটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে নিরাপদ জোন হচ্ছে এটাও 70%, অর্থাৎ 140, এটা হলো নিরাপদ জোন। তবে মনে রাখতে হবে, ব্যাংকের পরীক্ষায় যে 130+ মার্কস পাবে সে কিন্তু ভাইভা দিতে পারবে, তারপর আপনাদের মনে রাখতে হবে যে ব্যাংকের প্রিলি এবং রিটেন, অর্থাৎ 200-র 70% কত হয়? 140 হয়। তো প্রিলিতেও কমপক্ষে আপনাদের টার্গেট থাকতে হবে যেন আমার 70 উঠে, এবং রিটেনে যেন 140 উঠে। এই নম্বরটা আপনাদের মাথায় রাখতে হবে। এভাবে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে দেখা যাবে কি সহজে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। পরীক্ষা পদ্ধতি আপনারা একটু আগেই দেখেছেন, তাই না? পরীক্ষা পদ্ধতি কি? প্রিলি হবে 100, লিখিত হবে 200 এবং ভাইভা হবে 25। এটাই হচ্ছে কি আপনাদের ব্যাংকের যে পরীক্ষার সিস্টেম। এটা শুধু বাংলাদেশ ব্যাংকের যে সমন্বিত ব্যাংক তাই না, এটা বাংলাদেশ ব্যাংকের এডি এর ক্ষেত্রেও একই নিয়ম, বাংলাদেশ ব্যাংকের যে অফিসার জেনারেল যেটি আছে সরাসরি বাংলাদেশ ব্যাংকের, সেখানেও কিন্তু একই নিয়ম, যতগুলো পরীক্ষা আছে। এখানে দেখেন মার্কস কি কি সাবজেক্ট পড়তে হয়, একটু আগে দেখেছেন, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এবং আইসিটি। এই যে একটু আগে বলেছিলেন যে এখানে আইসিটি আছে কিনা, এই আইসিটিটা হচ্ছে জিকের অন্তর্ভুক্ত। এখানে আইসিটি থেকে প্রশ্ন আসে, এবং আইসিটি থেকে মোটামুটি 10 নম্বরের প্রশ্ন থাকে আইসিটি থেকে। এই সাবজেক্টগুলো আপনাদেরকে কিন্তু পড়তে হবে। এরপর যদি আমরা দেখি, একটু পরে দেখেন,
আচ্ছা, বাংলাদেশ ব্যাংক এবং কম্বাইন্ড ব্যাংকের লিখিত পরীক্ষার মান বন্টনটা কেমন, ভালো করে খেয়াল করেন। লিখিত পরীক্ষার মান বন্টন কেমন, অনেকেই হয়তো বা আপনারা জানেন না যে লিখিত পরীক্ষার মান বন্টন কত থাকে, তাই না? আচ্ছা, বিদ্যাবাড়ি ব্যাংকের জন্য, ব্যাংক আইটি এর জন্য কোনো কোর্স স্টার্ট করবে কিনা? আচ্ছা, আইটির জন্য স্পেশালি কোনো ব্যাচ আমাদের নাই, তবে কম্বাইন্ড ব্যাচ আছে। অর্থাৎ আইটিতে আপনাদের যে প্রিলি পরীক্ষাটি হবে, রিটেন পরীক্ষা হবে, তো সেখানে দেখা যায় জেনারেল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে পড়াশোনা করলেই জেনারেল বিষয়গুলো আপনি কিন্তু পারবেন। কিন্তু আইটি যেটা সাবজেক্টিভ আইটি, এটা সম্পর্কে কোনো কোর্স নাই। দেখেন ফোকাস রাইটিং আসবে 35, এরপর দেখেন বাংলা ফোকাস, এটা ইংলিশ ফোকাস 35, বাংলা ফোকাস থাকবে 35, জিকে থাকে 30, এরপর দেখেন কম্প্রিহেনশন থাকে 30, এরপর দেখেন ম্যাথমেটিক্স এখানে থাকবে 30 থেকে 35 থাকবে, ট্রান্সলেশন এখানে থাকে 10, এবং আর্গুমেন্টাল রাইটিং এখানে 30। এই টোটাল হচ্ছে কত, 200 নম্বরের পরীক্ষা আপনাদের হবে। তবে আর্টস ফ্যাকাল্টি যেহেতু পরীক্ষা নিবে, এখনো যেহেতু তারা পরীক্ষা নেয়নি, এর আগেরগুলো এভাবেই হয়েছে, তবে আর্টস ফ্যাকাল্টি যেহেতু পরীক্ষাটা দীর্ঘদিন পর আবার নতুন করে শুরু করতে যাচ্ছে, তো 16ই মে পরীক্ষাটি হওয়ার পর বোঝা যাবে যে আসলে তাদের প্রশ্নের মানটা কেমন হবে, কোনো পরিবর্তন আনছে কিনা, এটা বোঝা যাবে। তো আপাতত এইভাবে পড়লেই কিন্তু হয়ে যাবে।